6 দিন বাদে আপনাদের সামনে আবার আমি হাসান মাহাদি। সুতরাং বুঝতেই পারছেন আলোচনা সেই পুরনো চ্যাম্পিয়ন্স ট্রফি এই মুহূর্তে চলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 এবং সেটা ইংল্যান্ডে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। ইনফ্যাক্ট যেটাকে আমরা বলবো যে বাঁচা মরার লড়াই, সেই বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ কিন্তু মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের, এবং সেই ম্যাচের আলোচনা বিশ্লেষণ প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ কাটাছেঁড়া নিয়ে আমরা থাকছি আজকে ৭১ সংযোগে। আমার সাথে 3 জন মানুষ এই মুহূর্তে যুক্ত আছেন। যে দুজন আমাদের সাথে স্টুডিওতে আছেন, একজন অবশ্যই ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং অবশ্যই কলামিস্ট তিনি। আরেকজন আছেন এনামুল হক জুনিয়র, আমাদের সকলের পছন্দের একজন ক্রিকেটার বাংলাদেশের, এবং একই রকমভাবে ইংল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত থাকবেন ফাহিম রহমান। সুতরাং ফাহিম রহমানের সাথে আমরা সময় মতো যুক্ত হয়ে যাব। একই রকমভাবে চাইলে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনি যুক্ত হতে পারেন ফোনে, জানাতে পারেন আপনার মতামত, আপনার ভালো লাগা মন্দ লাগা এবং এই ম্যাচ নিয়ে আপনার সব ধরনের কথা। সুতরাং সেই কথা বলার জন্য আপনাকে আমাদেরকে ফোন করতে হবে, এবং স্ক্রিনে দেখানো নাম্বারটাতে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এই মুহূর্তে কিন্তু ইংল্যান্ডে আসলে ঠিক নয়, ওয়েলসের রাজধানী কার্ডিফে বাংলাদেশ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। সবশেষ অবস্থা জানতে আমরা অবশ্যই যাব মাঠে, সরাসরি মাঠে চলে যাব। তার আগে ইশতিয়াক আহমেদকে দিয়ে আমরা আসলে শুরু করতে চাই। ইশতিয়াক আহমেদ, ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। আপনার কাছে কি মনে হয় যে এই ম্যাচটা বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে বাংলাদেশ কতখানি ভালো অবস্থায় আছে? আসলে এখন পর্যন্ত আমার মনে হয় যে বাংলাদেশ মোটামুটিভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছে বলে আমি মনে করি। এখন উইকেটটা যখন ইয়েন বিশপ যখন পিচ রিপোর্ট দিচ্ছিল, বলছিল যে একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে, একটু টু পেস্ট হতে পারে, ওই ধরনের কোনো কিছু আমরা না পেলেও, এবং কমেন্টেটরও কিন্তু খেলা চলাকালীন ওই ধরনের পিচ সম্বন্ধে কোনো ধরনের বিরূপ কোনো রকমের মন্তব্য করে নেই। এখন দেখা যাবে বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন পিচটা কীরকম বিহেভ করে। বাট সো ফার আমার মনে হয় যে বাংলাদেশের খুবই কন্ট্রোল বোলিং, এবং মনে হচ্ছে যে একটা প্ল্যান অনুযায়ী মাঠে নেমেছে এবং সেটাকে এক্সিকিউট করতে পারছে ভালো। প্রথম দিকে হয়তো বা মুস্তাফিজের কয়েকটা মানে বিফোর হি গট ওয়ার্মড আপ হি ওয়াজ হিট ফর সাম গুড ফোর্স, বাট তারপর থেকে আমার মনে হয় যে যখন রুবেল এবং তাসকিন যখন বোলিং করা শুরু করলো তখন থেকে নিজের নিয়ন্ত্রণে বাংলাদেশ রেখেছে, এবং ইট উইল বি আ ভেরি ইন্টারেস্টিং ম্যাচ। বাংলাদেশ আমরা জানি যখন প্রয়োজন পড়ে, যখন তাদের পিঠ থেকে যায়, যখন ডু অর ডাই সিচুয়েশন আসে, তখন আমরা দেখেছি বাংলাদেশকে পজিটিভ কিছু করতে। আজকে আশা করতে পারি আমরা এরকম কিছু একটা হতে পারে। পজিটিভ কিছু আসলে বাংলাদেশকে করতেই হবে, কারণ এই টুর্নামেন্টে টিকে থাকার জন্য বাংলাদেশকে এই ম্যাচ জেতার কোনো বিকল্প নেই। এই ম্যাচের সবশেষ আপডেট জানতে আমরা অবশ্যই এই মুহূর্তে চলে যেতে চাই কার্ডিফে, এবং কার্ডিফে সরাসরি যুক্ত হতে চাই এই ম্যাচ দেখার জন্য। It's gutsy bowling as well because he has got his mid off up. So you'd sort of think এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 7 উইকেট পড়েছে নিউজিল্যান্ডের, 7 উইকেট পড়েছে এবং 248 রান বোর্ডে। এখন কিন্তু টেল শুরু হয়ে গেছে, টেল এন্ডাররা এই মুহূর্তে ব্যাটিং করছে, এবং বাংলাদেশের যেটা আপনি বলছিলেন ইশতিয়াক আহমেদ, যে বাংলাদেশের কন্ট্রোল বোলিং শুরুর দিকে মাশরাফি এবং মুস্তাফিজ কিছুটা এক্সপেন্সিভ, মাশরাফি ঠিকই ছিলেন, মুস্তাফিজ কিছুটা এক্সপেন্সিভ হয়ে গিয়েছিলেন। সেই জায়গা থেকে এনামুল হক জুনিয়র, আপনার কাছে যেতে চাই যে নিউজিল্যান্ডের 248 7 উইকেটে বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো অবস্থার মধ্যে এই মুহূর্তে আছে, এবং বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেছে, সেটা আমাদেরকে বলেছেন ইশতিয়াক আহমেদ। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের বোলিং পারফরমেন্স সো ফার কেমন হলো? ধন্যবাদ। আসলে স্টার্টিং আমাদের ফার্স্ট 3-4 ওভার আসলে আমাদের একটু সমস্যা হয়েছিল, কারণ আমরা সামনে বল করেছিলাম সুইং পাওয়ার জন্য, কারণ ওভারনাইট বৃষ্টি হয়েছে আপনারা জানেন। এখানে সকালবেলা একটু গ্লুমি ওয়েদার ছিল, এই জন্য আমরা আসলে বলটা সামনে করেছিলাম যাতে সুইং পেতে পারি, কিন্তু সেটা হয়তো কাজে লাগেনি। সেই ক্ষেত্রে 2-3টা 4 হয়ে গেছিলো। তারপরে আমরা যেভাবে কামব্যাক করেছি, আমার মনে হয় যে প্ল্যান মতে আমরা কামব্যাক করেছি, কারণ আমাদের সব প্ল্যান আসলে আমাদের কাজে লেগেছে সোফার। আর আমি বলবো যে আসলে আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট যদি বলি, আসলে সাকিবের অসাধারণ বোলিং আজকে। হয়তো বা ওর স্টেটসটা বলবে যে 10 ওভারে 52 রান দিয়েছে, কিন্তু মাঝখানে ও যেভাবে বোলিং করেছে আমার কাছে মনে হয় যে ওই জায়গায় বাংলাদেশ কিন্তু ওই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু খুব ভালো কামব্যাক করেছে তার 7-8টা ওভার মাঝখানে। এনামুল হক জুনিয়র, সাকিবের প্রসঙ্গ যখন আসলোই, আপনিও আসলে লেফট আর্ম অর্থোডক্স, প্রায় আপনাদের বোলিংয়ের ধরন কাছাকাছি রকমের। সাকিব আল হাসানকে নিয়ে কথা হচ্ছিল, ঠিক আমরা আগের 71 সংযোগে যখন ক্রিকেট নিয়ে আমরা কথা বলছিলাম, তখন কিন্তু সাকিবের পারফরমেন্স নিয়ে আমাদের কাছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে লেখালেখি হচ্ছিল, কথা হচ্ছিল। আপনি যেটা বলছেন যে সাকিবের 10 ওভারের বোলিং, যদিও তিনি 52 রান দিয়েছেন সেটা ভালো হয়েছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে সাকিব তার যে অরিজিনাল ফর্ম, বা আমরা সাকিবকে যে সবসময় যেই ফর্মে দেখি, সাকিব সেই ফর্মের তুলনায় কিছুটা পেছনের দিকে আছে? তার লাস্ট 10টা ইনিংস কিন্তু বোলিং ছাড়া ব্যাটিং কিন্তু বলে না সেটা, কারণ ও টেস্ট ক্রিকেটে 200 মেরেছে, তারপরে সোফার ও কিন্তু অনেক রান করেছে, 1000-এর মতো রান করেছে, এবং সবচেয়ে বেশি রান মনে হয় বাংলাদেশিদের পক্ষে
লাস্ট 10টা ইনিংসে। আমার কাছে মনে হয় বোলিংয়ে হয়তো বা একটু সমস্যা আছে, বাট আমার কাছে মনে হয় যে আজকে যে রিদমে বোলিং করেছে, আমার মনে হয় আজকে যদি আমরা ইনশাল্লাহ ম্যাচটা জিতি আর আমাদের যদি আমরা কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করি, আমার কাছে মনে হয় যে আমার মনে হয় সাকিবই আমাদের নেক্সট কয়েকটা ম্যাচের জন্য কান্ডারি হবে। আর আমি মনে করবো যে আসলে সাকিবের যে পেসটা আসলে অনেক দিন ধরে আমরা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আজকে আমার কাছে মনে হয় যে সুন্দর একটা পেসে বোলিং করেছে, জায়গাটা অত্যন্ত ভালো ছিল এবং নিজের প্ল্যানে বোলিং করেছে। আজকে দেখবেন যে আসলে যেরকম সচরাচর সাকিব বোলিং করে ফিল্ড সেটিংটা দেখলেই মনে হবে মিড উইকেটে আছে, আবার মিডনটা ক্লোজ একটা মিডন আছে। আমার মনে হয় যে সাকিব আসলে পুরো প্লেন মতোই আজকে বোলিং করেছে। আর বলবো যে আসলে 4-5টা ইনিংস আসলে কাউকে জাজ করা যায় না, যে ছেলেটা আসলে কন্টিনিউ পারফর্ম করছে। সুতরাং এনামুল হক জুনিয়র, আপনি এই কথাটা বলতে চাচ্ছেন যে 4-5টা ইনিংস দিয়ে আসলে সাকিব আল হাসানের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারকে কখনোই জাজ করা যাবে না, সেটা কিন্তু সাকিবের সাথেই তার সাথে আসলে সেটা জাজমেন্টের বাইরে চলে যেতে হবে। তাহলে এই মুহূর্তে কার্ডিফে আছেন আমাদের সহকর্মী ফাহিম রহমান, আমরা সরাসরি যুক্ত হয়ে যেতে চাই ফাহিমের সাথে এবং আজকের ম্যাচ নিয়ে তার সাথে কথা বলতে চাই। ফাহিম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ দল আজকে 2টা পরিবর্তন নিয়ে কার্ডিফে খেলতে নেমেছে, বৃষ্টি ছিল, টসে হেরেছে, তারপরেও বাংলাদেশ দল মাশরাফি বিন মুর্তজা পছন্দ মতো বোলিংয়ে পেয়ে গেছে, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ব্যাটিং নিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে শুরুর দিকে ব্যাটিং নেওয়াটা কি নিউজিল্যান্ডের ভুল সিদ্ধান্ত ছিল? প্রথমত যে দুটো চেঞ্জ ছিল সেই দুটো খুবই এফেক্টিভ চেঞ্জ বলে আমার অন্তত মনে হয়েছে। সেই ক্ষেত্রে সাব্বির রহমান, তাকে হয়তো আজকে আমরা আবার 3-এ দেখবো। ইমরুল কায়েসকে দুটো ম্যাচে ট্রাই করা হয়েছে এবং ইমরুল কায়েস ক্লিক করেনি, সে কারণে কিন্তু এই পরিবর্তন। এবং সাব্বিরকে আজকে 3-এ হয়তো আবারও আমরা ব্যাটিংয়ে দেখবো। মোসাদ্দেকের ইনক্লুশন একটা দারুণ সিদ্ধান্ত বটে, কারণ আজকের ম্যাচের গেম চেঞ্জার আমার মতে মোসাদ্দেক হোসেন সৈকত। 41তম ওভারে কিন্তু তাকে বোলিং এ এনেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তিনি আসার পর তিনি 3টা উইকেট নেওয়ার পরে কিন্তু খেলাটা আসলে ঘুরে গেছে, খেলাটা বাংলাদেশের দিকে খানিকটা হেলে পড়েছে। সুতরাং এটা একটা দুর্দান্ত চেঞ্জ ছিল, অসম্ভব ভালো চেঞ্জ ছিল বটে। এবং তাসকিনের কথা বলতে হয়, আমরা এখানকার কন্ডিশন দেখছিলাম, প্রচন্ড বাতাস, ঠান্ডা রয়েছে এবং গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে সকালে বৃষ্টি হয়েছে, ঠিক এই মুহূর্তে অবশ্য রোদ। এবং এরকম কন্ডিশনে ফাস্ট বোলাররা দুর্দান্ত বোলিং করবে, সেটাই স্বাভাবিক। তাসকিন সেই কাজটাই করেছেন। একই সাথে রুবেলের কথা বলতে হয়, তিনিও কিন্তু দারুণ কন্ডিশনকে কাজে লাগিয়ে ভালো বোলিং করেছেন। তাসকিন 2টো উইকেট তিনি নিয়েছেন এবং দলে তার ইনক্লুশন যে সঠিক সেটা কিন্তু তিনি আসলে প্রমাণ করেছেন। আমার কাছে মনে হচ্ছে যে প্রবাবলি বেস্ট 11 নিয়ে আজকে বাংলাদেশ এই ম্যাচটা খেলছে এবং এটাই বাংলাদেশের বর্তমান সময় সেরা একাদশ। আর নিউজিল্যান্ড তারা যেটা চিন্তা করেছে আমার মতে, যে উইকেট যেহেতু বেশ ভালো, এই উইকেটে তারা আগে ব্যাট করে মোটামুটি 300+ একটা স্কোর করতে পারলে বাংলাদেশের উপর তারা চাপ তৈরি করতে সক্ষম হবে এবং সে কারণে হয়তোবা তারা সেই সিদ্ধান্ত নিয়েছিল। এবং শুরুতে কিন্তু মার্টিন গাপটিল তিনি ভালো খেলছিলেন বটে, তিনি ভালো শটস খেলেছেন এবং রানও করছিলেন। পরবর্তীতে যেমনটা একটু আগে এনামুল হক জুনিয়র বলল, সাকিব আল হাসান তিনি মাপা লাইন লেংথে বল করেছেন, ব্যাটসম্যানদের খুব বেশি সুযোগ দেননি স্ট্রোক খেলার, সে কারণে কিন্তু রানটা ওই ম্যাচের যে মিডল ফেজ ছিল সেই মিডল ফেজে গিয়ে রান রেটটা কমিয়ে আনতে সক্ষম হয় বাংলাদেশের বোলাররা, স্পেশালি সাকিব আল হাসান। তিনি চমৎকার লাইন লেংথে বল করেছেন, উইকেট হয়তোবা তিনি পাননি, কিন্তু তিনি কিন্তু রান রেটটাকে অনেক বেশি উপরে উঠতে দেননি। মাদি ফাহিম, ইমরুল কায়েসকে আসলে দলে রাখা হয়নি আজকে, অনেকেই বলাবলি করছেন এবং আমরা সাথে সাথে দেখেছি বাংলাদেশের দল যখন ঘোষণা হয়েছে একদম সাথে সাথে কথা উঠে গেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেন ইমরুল কায়েসকেই বারেবার দল থেকে বাদ দেওয়া হবে। পারফরমেন্সের বিচার করলে আসলে ইমরুল কায়েসের দলে জায়গা পাওয়ার দাবি অনেকেই করছেন। আপনার কাছে কি মনে হয় যে ইমরুল কায়েসের এই ম্যাচে তাকে বাদ দিয়ে দেওয়াটা আপনার কাছে কতখানি যৌক্তিক মনে হয়? প্রথমত মাদি, ইমরুল কায়েসকে সুযোগ তো দেওয়া হয়েছে, দুটো ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু দুটো ম্যাচে তিনি রান করতে পারেননি। এবং সাব্বির রহমান তিনি গত প্রায় 1.5 বছর ধরে ওয়ান ডাউনেই খেলছেন। আর আমরা যদি ব্যাটিং লাইন আপ দেখি, আমাদের 2 ওপেনার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং পরবর্তীতে ওয়ান ডাউনে রাইট হ্যান্ড একজন ব্যাটসম্যান থাকলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন একটা বেনিফিট, একটা বাড়তি অ্যাডভান্টেজ তো বটেই। এবং সাব্বির রহমান তিনিও একেবারে ফ্রি স্ট্রোক খেলেন এবং ইমরুল কায়েস বিট স্লো স্টার্টার, তিনি কিন্তু স্লো স্টার্ট করেন। সাব্বির রহমান সেক্ষেত্রে কিন্তু কুইক স্টার্ট করেন এবং 360 উইকেটের চতুর্দিকে কিন্তু শট খেলার ক্ষমতা সাব্বির রহমানের রয়েছে। আজকে মোটামুটি একটা হাই স্কোরিং ম্যাচ তো হতে যাচ্ছে। এখন সাব্বির রহমান তিনি যদি রান পান সেক্ষেত্রে অবশ্যই ওয়ান ডাউনে তাকে নামানোর যে যৌক্তিকতা সেটা তিনি প্রমাণ করতে পারবেন, দেখার ব্যাপার তিনি সেটা করতে পারেন কিনা। বাট আমাদের কাছে মনে হয়েছে যে সঠিক সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। মাদি ফাহিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন এবং যে কোনো সময় আপনার সাথে আবার আমরা যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ইশতিয়াক আহমেদ আছেন এবং এনামুল হক জুনিয়র আছেন আমাদের সাথে। ফাহিম রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কার্ডিফ থেকে এবং তিনি বাংলাদেশ দল আজকে কেমন করছে সেই পারফরমেন্সের আলোকে তার মতামত জানালেন। এনামুল হক জুনিয়র, আপনার কাছে আসবো, তার আগে ইশতিয়াক আহমেদের কাছে যেতে চাই। যে কথাটা বলছিলেন ফাহিম রহমান যে ইমরুল কায়েসের জায়গায় 3 নম্বরে সাব্বিরকে কতখানি রিশাফল করবে আসলে বাংলাদেশ দল? এত রিশাফল করে সাব্বিরের কখনো তাকে 3-এ খেলানো হচ্ছে, কখনো তাকে 7-এ নামিয়ে দেওয়া হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে তার জন্য আসলে পারফেক্ট পজিশন কোনটা হতে পারে?
না দেখেন, এখানে ইমরুলকে খেলানো কিংবা সাব্বিরকে 3 নম্বরে খেলানো থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল নতুন একজনকে ইনক্লুড করা, এবং সেটা হচ্ছে কি তাসকিন। আমার কাছে আমার একটু ভয় ছিল যে মুসাদ্দেকের জায়গায় মেহেদী হোসেনের জায়গায় মুসাদ্দেক আসবে, মেহেদী হোসেনকে কেনই বা না খেলাবার কি কারণ থাকতে পারে। এখন দেখছি সেটা হয়তো বা প্রমাণ ভালোই করেছে। আপনার কাছে মনে হয়েছিল যে তাসকিনের জায়গায় মেহেদী মিরাজের জায়গায় তাসকিন কখনোই ভালো অপশন হতে পারে না, না? মুসাদ্দেকে খেলাবে এই ধরনের একটা আমি আভাস পাচ্ছিলাম। তো সেটা হতে গেলে মুসাদ্দেকের জায়গায় মেহেদী হোসেনের জায়গায় মুসাদ্দেক আসবে। তবে ইমরুলকে বসাবার পিছনে কারণটা মূলত ছিল যে ফোর্থ একজন সিমারকে নেওয়া, তাসকিনকে নেওয়া, সেটা বিকজ অফ দ্য নেচার অফ দ্য উইকেট। তো সেই ক্ষেত্রে যদি তাসকিনকে নেওয়া হতো, অটোমেটিকলি ইমরুল কায়েসই বাদ পড়তো, বিকজ সাব্বিরদের আগের খেলাও কিন্তু একটা 24 রান করেছে 12-13 বলে, মোটামুটিভাবে টিমে তার একটা জায়গা অটোমেটিকলি আছে। ইন দ্য মিন টাইম হি হ্যাজ প্লেড পারহ্যাপস, গেল বেশ কিছুদিন ধরে 3 নম্বরে খেলে এসছে, তো তার জন্য 3 নম্বরটা অটোমেটিকলি সে অটোমেটিক চয়েস। যেহেতু ইমরুল কায়েস ইজ এন ওপেনিং ব্যাটসম্যান, সে সাইড ম্যাচেস ভালো খেলেছে, তার টেকনিক ভালো, তাকে হয়তো বা সিলেক্টার্সরা মনে করেছিল কিংবা টিম ম্যানেজমেন্ট মনে করেছিল যে উপরে খেলালে হয়তো বা ইমরুল কায়েস বোধ করি বেটার হবে বিকজ অফ দি কোয়ালিটি অফ বোলিং এবং নিউ বল বোলার। সাব্বির তো ইজ নট আ নিউ বল বোলার, তাকে আমরা ঠেকায় পড়ে আমরা 3 নম্বর খেলিয়েছি, বাট টেকনিক্যালি যদি দেখেন, টেকনিক্যালি ইজ অবভিয়াসলি ইমরুল কায়েস ইজ দ্য বেটার অপশন। আমার প্রশ্নটা সেখানেই ছিল যে টেকনিক্যালি সাব্বির মেরে খেলতে পছন্দ করেন, আমরা জানি যে ফ্রি হিটার এবং ভেরি গুড স্ট্রাইকার অফ দ্য বল, কিন্তু সেই জায়গায় প্রশ্নটা থেকে যায় যে 3 নম্বর জায়গাটা কি আসলে সাব্বিরকে টি-20 ক্রিকেটে বাংলাদেশ দল 3 নম্বরে ব্যবহার করে সফলতা পেয়েছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আসলে 3 নম্বরেই সাব্বিরের জন্য এই জায়গাটাই সবচেয়ে পারফেক্ট একটা জায়গা? দেখেন, কিছু একটা ব্যাটসম্যানের কিছু টেকনিক্যাল দিক থাকে যেটাকে কেন্দ্র করেই ডিসাইড করা হয় যে তাকে কোথায় খেলাবে না খেলাবে। সাব্বির রহমান যেরকম, হি ইজ গট বিগ স্ট্রোকস, ইয়েস, কিন্তু হি ক্যান অলসো প্লে সিঙ্গলস, সফট হ্যান্ডে খেলা, পুশেস এন্ড নাজেস, এই ধরনের কিন্তু সে খেলতে পারে। ইটস নট দ্যাট যে সাব্বির ইজ আ ভেরি পাওয়ারফুল হিটার, সে প্রথম দিকে গিয়ে খেলে, তার কিন্তু টেকনিক যে ভালো না আমি কিন্তু তা বলি নেই, বাট নিউ বল বোলিং খেলে কিন্তু ইমরুল কায়েস ইজ আ স্পেশালিস্ট নিউ বল বোলার, নিউ বল প্লেয়ার। সেই জন্য ইমরুল কায়েস শুড হ্যাভ বিন দি অটোমেটিক চয়েস, কিন্তু তার টেম্পারমেন্ট এবং সাব্বির রহমানের ব্যাটিংয়ের ধরনের কারণে তাকে উপরে সিদ্ধান্ত নিয়ে উপরে খেলিয়েছে এবং সে ভালো খেলেছে। বাট মনে রাখতে হবে, তো সে কিন্তু 3 নম্বর খেলেছে টি-20 থেকে, এবং হি হ্যাজ প্রডিউসড রেজাল্টস, যে কারণে যেহেতু তার একটা সাকসেস ছিল 3 নম্বরে, তাকে সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়ে তাকে 3 নম্বর খেলিয়েছে। বাট আইডিয়ালি স্পিকিং ইট ইজ ইমরুল কায়েস যে কিনা 3 নম্বর খেলাছে, বাট আমার মনে হয় সে পারফর্ম করতে পারেনি, তাকে চান্স দেওয়া হয়েছিল, পারফর্ম করতে পারেনি, and Shabbir automatically comes into as number 3. রাইট। এবং এনামুল হক জুনিয়র, বাংলাদেশ দলের আজকের টিম কম্বিনেশন, যেটা আমাদেরকে আমাদের সহকর্মী ফাহিম রহমান কার্ডিফ থেকে জানাচ্ছিলেন যে বাংলাদেশের আজকের টিম কম্বিনেশনটা আসলে যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ একটা বেস্ট কম্বিনেশন খুঁজে পেয়েছে। কার্ডিফের উইকেটে বৃষ্টি হয়েছিল, 1 ঘন্টা পরে খেলা শুরু হয়েছে, উইকেটে প্রচুর পরিমাণে ময়েশ্চার ছিল, শুরুটা মাশরাফির সাথে মুস্তাফিজ। আপনি একজন বোলার হিসেবে আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে মাশরাফির সাথে বোলিং ওপেন, ওয়াই নট রুবেল বা তাসকিন, কেন মুস্তাফিজকে? আসলে মুস্তাফিজকে আমরা দেখেছি আইপিএলেও ডেভিড ওয়ার্নার কিন্তু তাকে একটুখানি 6 বা 7 ওভার বলের শাইনটা নষ্ট হয়ে যাওয়ার পরে আনতেন, আজকে কি তাকে একটু আর্লি নিয়ে এসেছেন মাশরাফি? আপনার কাছে কি তাই মনে হয়? আমার মনে হয় যে ও কিন্তু সবসময় রাইটি ব্যাটসম্যানরা খুব ভালো বোলিং করে থাকে, এবং নিউজিল্যান্ডের যদি আজকে ওপেনিং কম্বিনেশন যদি দেখি তাহলে দুজনেই রাইট হ্যান্ডার ব্যাটসম্যান, এবং তারা চেয়েছে যে নতুন বলে যদি পিচ সুন্দর সামনের বল করে হয়তো বা একটা দুটা স্লিপে ক্যারি করতে পারতো বা এরকম কিছু, কারণ বৃষ্টি হয়েছে, গ্লুমি ওয়েদার ছিল, যে সুইংটা কাজে লাগাতে চেয়েছে। তাসকিম এবং রুবেল আমার কাছে মনে হয় যে মূলত সুইং বোলার না, ওরা হিট দ্য ডেক, ওরা ডেকে খুব ভালো হিট করে। আমার কাছে মনে হয় যে সুইং যদি বলি, আমার মনে হয় একটু সুইং নতুন বলে পেয়ে থাকে রুবেল, মুস্তাফিজ, এই জন্য আসলে মুস্তাফিজকে আনা। আর টিম কম্বিনেশন যদি বলি, এই কম্বিনেশনটা হওয়া উচিত ছিল আমাদের ওভালেও, কারণ হলো গিয়ে আইদার আপনি যদি ম্যাচ জিতার যদি আসলে চিন্তা করেন, অবশ্যই এত বড় টুর্নামেন্টে এবং বড় বড় টিমের এগেনস্টে অবশ্যই আপনি 5টা বোলার খেলাতে হবে। সেক্ষেত্রে আসলে আজকে আমরা 5টা বোলার খেলেছি, এবং উল্টো পথে আসলে ওভালে আসলে আমরা অবশ্যই আমরা একটা স্পিনার নিয়ে খেলা উচিত ছিল। আমার কাছে মনে হয় যে এই সফরে বেস্ট কম্বিনেশন নিয়ে আজকে বাংলাদেশ ব্যাটিং আজকে খেলছে। এনামুল হক জুনিয়র, আপনি বলছেন যে বেস্ট কম্বিনেশনটা আজকে এই সফরে বাংলাদেশ দল পেয়েছে, আপনার সাথে একমত হয়তো ফাহিম রহমান এবং ইশতিয়াক আহমেদ তিনিও হবেন। প্রশ্নটা রাখতে চাই যে বেস্ট কম্বিনেশন বাংলাদেশ খেলিয়েছে টপ অর্ডারে। ইমরুল কায়েসের ব্যাটিং নিয়ে সবসময় বলা হয় যে ইমরুল যখনই সুযোগটা পান, ইশতিয়াক আহমেদও মাত্র এটা ব্যাখ্যা করেছেন, বাট আপনার কাছ থেকে জানতে চাই যে ইমরুল প্রুভেন পারফর্মার, যখনই আপনার তাকে
ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হয়েছে তিনি কিন্তু তার সুযোগটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করেছেন। অনেকেই দাবি তুলছেন যে সৌম্য সরকার কেন টপ অর্ডার, কেন ইমরুল নয়, আপনি কি বলবেন? সেটা আসলে স্টেটস বলে দিবে, কারণ সৌম্য এখন পর্যন্ত বাংলাদেশ যে কটা ম্যাচ জিতেছে আসলে তামিম ছাড়া সৌম্য যে কটাতে রান করেছে বাংলাদেশ জিতেছে, এবং কোচ এবং ম্যানেজমেন্ট মনে করে যে আসলে যে সৌম্য যদি ভালো খেলে অবশ্যই বাংলাদেশ জিতবে, এবং সৌম্য সবকটা ইনিংস বাংলাদেশ দল লাকি চার্ম মনে করছে। লাকি চার্ম না বলবো, আমি যে বলবো যে আসলে কারণ এই বড় ইভেন্টে বড় রান তারা করতে গেলে অবশ্যই সৌম্যকে আসলে ভালো খেলতেই হবে বাংলাদেশের। আমাদের হয়তোবা ফরচুনেট যে আমরা তামিম আজকে ভালো খেলছে, আমার কাছে মনে হয় যে তামিম যদি ভালো না খেলে বা যদি সৌম্য যদি ভালো স্টার্ট দেয়, আজকের ম্যাচেও যদি চিন্তা করে আমাদের যদি চেস করতে হয় অবশ্যই আমাদের ভালো একটা স্টার্ট করতে হবে, এবং সেক্ষেত্রে সৌম্যকেও কিন্তু ভালো একটা ইনিংস খেলতে হবে আমাদের। সোফার সৌম্যর কাছ থেকে আমরা একটা ভালো ইনিংসের প্রত্যাশা করতে পারি। এই মুহূর্তে শেষ ওভারের খেলা চলছে, সুতরাং আমরা একটু সরাসরি কার্ডিফে যুক্ত হয়ে যেতে পারি, ম্যাচের সবশেষ আপডেটটা একটু জেনে নিতে চাই যে কোন অবস্থায় আছে এবং বাংলাদেশ কেমন করছে। এখনো পর্যন্ত 260 রান হয়েছে, একটা ভালো টার্গেটই বাংলাদেশের সামনে সেট করা হয়েছে। ইশতিয়াক আহমেদের সাথে কথা হচ্ছিল, ইশতিয়াক আহমেদ আপনি বলছিলেন যে 250-র ওপরে রানটা একটা মনস্তাত্ত্বিক ব্যারিয়ার হয়ে যেতে পারে বাংলাদেশের সামনে, বাট এনামুল হক জুনিয়র এবং আমরা বলছিলাম যে 275 বাংলাদেশের জন্য চেজেবল হবে। এখনো কি আপনি বলবেন যে 250 ক্রস করে গেছে অলরেডি, সেটা বাংলাদেশের জন্য একটা মনস্তাত্ত্বিক ব্যারিয়ার হতে পারে? না দেখেন, বাংলাদেশের এখন আমরা যে কটা খেলা খেলেছি কেবলমাত্র তামিমকে আমরা দেখেছি দ্যাট হি হ্যাজ কন্ট্রিবিউটেড। আসলে 270-300 রান বাংলাদেশ যে করার যে তাদের যে অ্যাবিলিটিস নাই তা না, কিন্তু এখানে কেবলমাত্র তামিমের উপরে কিন্তু নির্ভর করছে। এখন যারা মেইন স্টে অফ দ্য ব্যাটিং, যেরকম মুশফিক রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, এরাই কিন্তু মেইন স্টে আমি বলবো। কিন্তু এদের থেকে আমরা কিন্তু খুব একটা মুশফিক রহিমের আগে আমরা প্রথম খেলাটা ভালো খেলেছে, মাহমুদুল্লাহ রিয়াদও ইজ অলসো বি ইন গুড ফর্ম, বাট ওয়ার্ল্ড কাপে খুব একটা করতে পারিনি। তো এদের কাছ থেকে কিন্তু আজকে সেটা আমরা 240 করি, 50 করি কিংবা 270 করি, দিস থ্রি উইল হ্যাভ টু কন্ট্রিবিউট টুডে উইথ দ্য ব্যাট। আমার মনে হয় যে এই ধরনের টুর্নামেন্টে ইট ক্যানট বি আ ওয়ান ম্যান গেম। যেমন নিউজিল্যান্ডের পক্ষে কেন উইলিয়ামসন এবং একাই খেলছে, আরও দু একটা টিমে আমরা যদি দেখি যে একজনের জন্যই কিন্তু টিম ভালো খেলছে, সেটা কিন্তু হলে চলবে না। সো আমার মনে হয় ইট ইজ নট আ ম্যাটার অফ 270 or 280। আমার মনে হয় আজকে যেরকম সূচনাটা ভালো হতে হবে, সৌম্য সরকার এবং তামিম তাদের ইউজুয়াল যে ধরনের খেলা খেলে সেটা যদি করতে পারে, পরবর্তী ব্যাটসম্যানদের জন্য আমার মনে হয় যে পার্টিকুলারলি সাব্বির রহমান, এখন যদি 10 ওভার পরে যদি সাব্বিরকে আমরা পাই মাঠে, আমার মনে হয় যে তার যে খেলার যে টেকনিক, তার যে খেলার যে মেইন ইয়েটা আমরা ফুল অ্যাডভান্টেজ নিতে পারবো। বাট আর্লি উইকেট যদি পালানো করে যদি আর্লি উইকেট পড়ে, দেন আমার মনে হয় যে টিমের একটা প্রেশারে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তখন কি 230ও একটা উইল বি আ টাফ স্কোর। আমার মনে হয় ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফর ইনস্টেন্স সাকিব আল হাসানকে আজকে হি উইল হ্যাভ টু কন্ট্রিবিউট উইথ দ্য ব্যাট বিগ টাইম। রাইট, তার মানে আপনি যেটা বলছেন যে যদি প্রথম 20 ওভারের মধ্যে বাংলাদেশ বেশি উইকেট লুজ না করে একটা ভালো রান করে ফেলে, আই মিন 80 সেটা যদি হয় তাহলে রান যতই হোক সেটা বাংলাদেশের জন্য চেস করাটা সম্ভব হবে। এবং আমরা ইনিংসের শেষ বলটা এই মুহূর্তে দেখছি, এবং শেষ বল থেকে সম্ভবত একটা 4ই হয়ে গেল, ব্যাকওয়ার্ড আসলে ঠিক ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বলটা সীমানার বাইরেও আমরা যেতে দেখলাম। তার মানে বোর্ডে আরও 4টা রান যুক্ত হয়ে গেল, এবং শেষ বলে 4 মেরে শেষ করাটাও নিউজিল্যান্ডের জন্য আরও একটা ভালো, এবং তাদের টোটাল আরও কিছু রান যুক্ত হয়ে গেল। যাই হোক, শেষ মুহূর্তের আপডেটটা আসলে কত রান আছে বোর্ডে, 265 মানে 266 রানের টার্গেট বাংলাদেশের সামনে। সুতরাং বাংলাদেশকে 266 রানের টার্গেটটা চেস করতে হবে। এনামুল হক জুনিয়র 266 রানের টার্গেট, যে উইকেটে খেলা হচ্ছে আপনি দেখেছেন একদম শুরু থেকে খেলার একদম পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ আপনার কাছে ছিল। কি মনে হয় যে 266 বাংলাদেশের জন্য কি খুব বেশি হবে? আপনার সাথে আলোচনায় আমরা আসবো এবং আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে 266 রানটা বাংলাদেশের জন্য বেশি হয়ে গেল নাকি কম হয়ে গেল, বাংলাদেশ এটা চেস করতে পারবে কি পারবে না। তার আগে ছোট্ট একটা বিরতি আমাদের নিতেই হচ্ছে। আমরা জানি আপনারা আমাদের সাথে থাকেন এবং এবারও 71-এর সাথেই থাকবেন। আপনি আছেন 71-এ, চলছে
71 সংযোগ এই মুহূর্তে। এবং আমাদের সাথে দুজন আলোচক তো ছিলেনই, এনামুল হক জুনিয়র এবং ইশতিয়াক আহমেদ। তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার তো কিছু নেই, সবাই তাদেরকে খুব ভালো করে চেনেন, সব তাদের ক্রিকেট ক্যারিয়ার দেখেন আর টেলিভিশনে কথা বলা দেখেন, সব জায়গা থেকেই তারা আসলে ফেমাস। এনামুল হক জুনিয়রের কাছে যেতে চেয়েছিলাম আমরা একদম বিরতির আগে, এবং তার কাছে একটা প্রশ্ন আমাদের ছিল যে 266 মানে হচ্ছে 266 রান, সেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের পক্ষে চেস করা সম্ভব কিনা। তার আগে একটুখানি যুক্ত করে দিতে চাই যে নিউজিল্যান্ডের সিম অ্যাটাক দুনিয়ার অন্যতম সেরা, সেখানে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, অ্যাডাম মিলনে। আসলে আমার কাছে মনে হয় যে চেসেবল, আর আমাদের স্টার্টিংটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি ভালো একটা স্টার্ট করে থাকি অবশ্যই আমাদের আসলে সেটা ক্যারি করার মতো আমাদের পরে ব্যাটসম্যান আছে, মুশফিক মোটামুটি ভালো একটা টাচে আছে। আর এই টুর্নামেন্টে যদি আপনি দেখেন যে ঠিক আছে ওরা আসলে খুব ভালো বোলিং অ্যাটাক, কিন্তু সোফার এই টুর্নামেন্টে কিন্তু কোনো সাইডওয়েজ মুভমেন্ট নাই। ইংল্যান্ডে আমরা জানি যে অনেক সাইডওয়েজ মুভমেন্ট থাকে, সুইং থাকে। সোফার কিন্তু ইংল্যান্ডে কোনো ম্যাচে এরকম কোনো সুইং দেখতে পাচ্ছি না আমরা। সো আমার কাছে মনে হয় না আমরা যদি অ্যাটলিস্ট 20 ওভার্স যদি আমরা উইকেটটা আগলে রাখতে পারি, আমাদের টপ অর্ডাররা যদি ভালো একটা স্টার্ট করে দিতে পারে, অবশ্যই ইনশাল্লাহ আমরা এই ম্যাচে জিতার দাবিদার। আর আমি বলবো যে নিউজিল্যান্ডের দেখেন যে পরের দিকে কিন্তু খুব অলরাউন্ডাররা কিন্তু আজকে ওরা খুব একটা রান করতে পারেনি, কিন্তু সেক্ষেত্রে আমি যদি বলি আমাদের মুশফিক ভালো টাচে আছে এবং আমাদের মাহমুদুল্লাহ কিন্তু খারাপ না, আয়ারল্যান্ড সিরিজ থেকে খুব ভালো টাচে আছে। সেক্ষেত্রে বলবো যে আমাদের একটা ভালো স্টার্ট দরকার, আর সাথে বলবো যে আমাদের আসলে সাকিবেরও কিন্তু ভালো খেলাটা আজকে ডিউ হয়ে গেছে। সো সাকিব যদি আজকে ভালো খেলতে পারে, আমাদের 3টা ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার, 4টা ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার, এদের মধ্যে যদি 2জন ভালো খেলতে পারে অবশ্যই আমরা এই ম্যাচটা জিততে পারবো। এই মুহূর্তে কিন্তু বিরতির আগে আসলে কার্ডিফ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফাহিম রহমান। এই মুহূর্তে কার্ডিফে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আরেকজন মানুষ তৈরি হয়ে আছেন, তার নাম দেব চৌধুরী। আমরা একটু দেব চৌধুরীর কাছে যেতে চাই যে দেব, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যেটা এনামুল হক জুনিয়রকেও করেছিলাম, যে 266 রান বাংলাদেশের পক্ষে কতখানি সম্ভব এই রানটাকে চেস করে ফেলা? আমি এনাম ভাইয়ের কথা শুনছিলাম, তিনি যেটা বলছিলেন যে উইকেটে টিকে থাকতে হবে এবং অন্তত 20 ওভার পর্যন্ত একটা ভালো পার্টনারশিপ হতে হবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। আপনার খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনি নিউজিল্যান্ডের ব্যাটিং যদি দেখেন তাহলেই আপনি খেয়াল করবেন যে মার্টিন গাপটিল এবং লুক রনকি তারা কিন্তু খুব দেখে শুনে স্টার্ট করেছিলেন, একটা স্টেবলাইজ টিম সিচুয়েশন বা গেম সিচুয়েশন তৈরি করার চেষ্টা করেছেন এবং গেমের নিয়ন্ত্রণটা তাদের হাতে নেওয়ার চেষ্টা করেছেন, কোনো রকম তাড়াহুড়া করেননি। এবং আমার মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের করেছেন, কোনো রকম তাড়াহুড়া করেননি। এবং আমার মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের এখান থেকে তারা শিখতে পারে। এখানে একটা তথ্য যোগ করতে চাই যে নিউজিল্যান্ডের লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডার কলাপস করার একটা সিচুয়েশন আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাচ্ছি। ফার্স্ট ম্যাচে তাদের শেষ 7 উইকেট গিয়েছিল 37 রানে, এবং পরের ম্যাচে তাদের 7 উইকেট গিয়েছিল আপনার কত 50 or 55 এরকম রান, এবং আজকের ম্যাচেও তাদের 5 উইকেট গিয়েছে ওইরকম 50 রানের মতো। অর্থাৎ তাদের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার খুব দ্রুত কলাপস করছে, একটা বড় স্কোরের সম্ভাবনা জাগিয়ে সেটা করতে পারছে না। বাংলাদেশের এই জায়গাটাতে খুব বেশি কশাস থাকতে হবে। তার কারণ হচ্ছে যে একটা ভালো স্টার্ট আপনি পেয়ে গেলেন, কিন্তু তারপর যদি সেটা ক্যারি অন করতে না পারেন, কেননা আপনি রানটা চেস করছেন এবং চেস করার সময় প্রত্যেকটা সিঙ্গেল মোমেন্টে প্রত্যেকটা সিঙ্গেল বলে ইউ হ্যাভ টু ইউজ ইউর হেড। আপনাকে আপনার মাথা ব্যবহার করতে হবে, আপনার ক্রিকেটিং সেন্স ব্যবহার করতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনাকে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে। সেটা 2 ওভার 3 ওভার স্প্যানে হতে পারে, 5 ওভার স্প্যানে হতে পারে। গেম সিচুয়েশন হিসেব করে, উইকেট হিসেব করে, বোলারদের বোলিং অ্যানালাইসিস করে সেটা আপনাকে এক্সিকিউট করতে হবে। এখন বাংলাদেশের এই দলটার 265, 66 বা 270 চেস করার অ্যাবিলিটি আছে, এক্সিকিউশনটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং তামিম খুব ভালো ফর্মে আছেন। এনাম যেটা বলছিলেন যে সাকিবের ডিউ হয়ে গেছে, আমি এনামের সাথে যোগ করতে শুধু সাকিব না, আমাদের যে টপ অর্ডার স্পেশালি তামিম, সৌম্য, সাব্বির এবং মুশফিক, এই 4 জন ব্যাটসম্যান যারা টপ 4-এ খেলবেন বলেই আমরা অনুমান করে নিচ্ছি বা ধরে নিচ্ছি, তাদেরকে একটা বড় রোল প্লে করতে হবে এবং তাদের যে কোনো একজনকে একটা বড় ইনিংস খেলতে হবে। আমরা লাস্ট 2 ম্যাচে দেখেছি তামিম ভালো করেছেন, একটা 100 করেছেন, একটা 95 করেছেন, এবং আজকেও ওরকম একজনের একটা ভালো ইনিংস খেলতে হবে এবং তাকে একজন সাপোর্ট দিতে হবে। অর্থাৎ আমাদেরকে যেটা করতে হবে যে একটা বড় ইনিংসের সাথে সাথে ছোট ছোট ইনিংস টিমকে সাপোর্ট দেয়, এবং কখনোই চিন্তা করা যাবে না যে আমরা অনেক বড় রান চেস করছি। উইকেট ভালো আছে, ব্যাটিং এর জন্য খুব ভালো, ইটস ভেরি সানি স্কাই, এবং আমার মনে হয় যে বাংলাদেশ সেমিফাইনাল যাবে কিনা এটা এখনই বলা মুশকিল। একটা ম্যাচ এখনো বাকি আছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের। তবে বাংলাদেশ এই ম্যাচটা জেতার জন্য যে অবস্থাটা তৈরি করেছে বোলাররা, ব্যাটসম্যানদের সেই দায়িত্বটা নিয়ে ম্যাচটা জেতাতে হবে।
দেব চৌধুরী, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনি বলছিলেন ওয়েদার নিয়ে। বাইপোলার ওয়েদার, আমরা জানি ইংল্যান্ডে যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে, আবার রোদ উঠে যেতে পারে। শুরুর দিকে 1 ঘন্টা পরে কিন্তু আজকে খেলা শুরু হয়েছে এবং বাংলাদেশ উইকেট থেকে কিছুটা শুরুর দিকে ইনিশিয়াল ময়েশ্চারও পেয়েছে। সেই জায়গা থেকে টিম সাউদি, ট্রেন্ট বোল্ড, অ্যাডাম মিলনের পরেও কিন্তু ওদের কোরি অ্যান্ডারসন এবং জিমি নিশাম, দে আর অলসো বোল্ড ভেরি ওয়েল। সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এইরকম সিমারদের এগেনস্টে বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালো করতে পারবে কি আসলে? সবচেয়ে বড় কথা হচ্ছে সিমাররা কেমন সেটা যতখানি বিবেচ্য, তার কিছু আছে, কিন্তু পুরো আকাশ নীল এবং যথেষ্ট ঝকঝকে রৌদ্র আছে এবং এই রৌদ্রের কারণে খুব স্বাভাবিকভাবেই উইকেটটা শুকিয়ে যাবে। ইটস আ ভেরি গুড ব্যাটিং ট্র্যাক। সবচেয়ে বড় কথা হচ্ছে বল থেমে থেমে ব্যাটে আসছে না, বল খুব ভালো পেসে ব্যাটে আসছে। আপনি জানেন যে আমাদের দেশে যারা ব্যাটসম্যান আছে তারা অন দ্য রাইজ খেলতে পছন্দ করেন কিংবা স্ট্রোক খেলতে পছন্দ করেন, স্পেশালি আমাদের টপ অর্ডার। তাদের জন্য একেবারে আইডিয়াল একটা সিচুয়েশন এবং উইকেট থেকে যত ভালো পেস এটা কি নিউজিল্যান্ডের থাকুক, তারা খুব বেশি সুবিধা পাবে বলে এখন এই মুহূর্তে মনে হচ্ছে না। কেননা আমি যেটা আগেই বলছিলাম যে উইকেট অনেকখানি শুকিয়ে গেছে, এটা অ্যাবসলিউটলি ব্যাটিং প্যারাডাইজ। এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের যেটা করতে হবে যে উইকেট দিয়ে আসা যাবে না। নিউজিল্যান্ডের প্রতিটা বোলারকে তাদেরকে সামর্থ্যের শেষ পর্যন্ত পুশ করতে হবে যেন তারা উইকেট নেওয়ার জন্য যথেষ্ট ঘাম ঝরাতে হয়। আপনি যদি উইকেট দিয়ে আসেন সেই ক্ষেত্রে সেই চাপটা অন্য ব্যাটসম্যানদের উপরে পড়বে এবং বাংলাদেশ ব্যাটসম্যানরা যদি নিউজিল্যান্ডের বোলারদের ফ্রাস্ট্রেটেড করতে পারে তাহলে আমার মনে হয় যে সেই ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে কাজ করবে এবং উইকেটের যে সুবিধা সেটা নিউজিল্যান্ড খুব বেশি নিতে পারবে বলে আমার মনে হয়। তবে একটা ব্যাপার এখানে বলে রাখা জরুরি, উইকেট শুকিয়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে সাকিব খুব ভালো বল করছেন এবং মোসাদ্দেক খুব ভালো বল করছেন। এই ক্ষেত্রে স্পিনাররা হয়তো কিছুটা ভাইটাল রোল প্লে করতে পারে, বাট সেটা নিয়ে আসলে দুশ্চিন্তার খুব বেশি সুযোগ আছে বলে আমার মনে হয় না। কেননা নিউজিল্যান্ডের এই প্লেয়ারদের বা এই বোলারদের ফেস করে বাংলাদেশ দল খুব ভালোভাবে অভ্যস্ত। গত 2-3 বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি খেলেছে নিউজিল্যান্ডের সঙ্গে, সো দে নো সিট ভেরি ওয়েল হাউ টু হ্যান্ডেল দ্য নিউজিল্যান্ড বোলার এবং আমার মনে হয় যে উই ক্যান হোপ অ্যাকচুয়ালি ফর বাংলাদেশ। দেব চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দেব আমাদের সাথে কার্ডিফ থেকে যুক্ত হয়েছিলেন এবং তিনি বললেন যে 266 রান বাংলাদেশের জন্য চেজেবল এবং বাংলাদেশ খুব সহজেই রানটা তাড়া করে যেতে পারবে। শুধু টপ অর্ডারে এবং টপ অর্ডারে 4 জন ব্যাটসম্যানকে সেই দায়িত্বটা ইনিশিয়ালি নিতে হবে, একজনকে ক্যারি করতে হবে এবং অন্যান্য যারা আছে তাদেরকে একটা ভালো ইনিংস, ছোট ছোট কিছু ভালো ইনিংস খেলতে হবে। যদি আমি ইশতিয়াক আহমেদ আপনার কাছে আসতে চাই যে ইন্ডিয়ার 321 রান শ্রীলঙ্কা ভেরি কমফোর্টেবল ওয়েতে প্রায় 10-8 বল হাতে রেখেই 7 উইকেটে জিতে গিয়েছে এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সবাই মোটামুটিভাবে কন্ট্রিবিউট করছে। সেই ম্যাচের রেস্ট টেনে যদি আপনাকে বলতে চাই যে বাংলাদেশি ব্যাটসম্যানরাও যদি সেই ধরনের পারফরমেন্স করে তাহলে হয়তো বাংলাদেশ ভালো করবে, বাংলাদেশের ব্যাটসম্যানদের সেই এবিলিটি আছে কিনা? শুধু তাই না, এবিলিটি শুধু না, আমার মনে হয় এক্সপিরিয়েন্সও। শ্রীলঙ্কান ব্যাটসম্যানদেরকে যদি দেখি তারা কিন্তু খুব বেশি এক্সপিরিয়েন্স না, কিন্তু গতকালকে যে খেলাটা দেখেছি আমার মনে হয় যে অসাধারণ ব্যাটিং এবং জয়বর্ধনা এবং সাঙ্গাকারা এবং দিলশান দিলকরাতনের মতো এই উঁচু মানের ব্যাটসম্যানদেরকে রিপ্লেস করে এত তাড়াতাড়ি তারা গ্যাপটা ফিল আপ করে দিয়েছে। এটা কালকের খেলা দেখে মনে হচ্ছে না যে শ্রীলঙ্কাকে খুব বেশি দিন নাই যখন কিনা তারা দেল বি ব্যাক টু দেয়ার ওল্ড গ্লোরিয়াস ডেজ। বাট বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের করতে পারা উচিত এই জন্য বিকজ উই হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার্স। এবং দেব চৌধুরী যেটা বললো আমার মনে হয় বাকি রাখেনি কোনো কিছু বলার, যে ব্যাটিং ট্র্যাক এখন এখানে প্রথম দিক থেকেই যেটা আমি এনামুলের সাথেও একমত যে প্রথম 20 ওভার যদি আমরা একটা নিয়ন্ত্রণে যদি আমরা রাখি, বিকজ চেজিং ইজ নট দি ইজিয়েস্ট থিং, চেজিং ইজ অলওয়েজ ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ওপেনিং ব্যাটসম্যান এবং ফার্স্ট 3-4 ব্যাটসম্যান যে কোনো একজন, যেটা দেব বললো যে একজনকে রাখতে পুরো খেলা শেষ পর্যন্ত থাকতে হবে যে কোনো একজনকে, সেটা যদি আমরা করতে পারি আমার মনে হয় যে উইনিং দিস গেম উইল নট বি ভেরি ডিফিকাল্ট। এবং সাকিবের এখানে একটা বড় ভূমিকা আছে। আমি সাকিবের কথাটা এই জন্য বলছি, দেখেন হি ইজ অবভিয়াসলি একটা হি ইজ টেম্পারামেন্টালি মেন্টালি ভেরি স্ট্রং, ভেরি এক্সপিরিয়েন্সড এবং তার খেলার যে ধরনটা সে কিন্তু হি রোটেটস দ্য স্ট্রাইক লাইক নো আদার ব্যাটসম্যান এবং প্রয়োজন পড়লে যে সে হি ক্যান গো ফর বিগ হিটস, সেটা সবাই মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে এই গুণাবলী আছে। বাট সাকিবের মধ্যে এই একটা বড় প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট ইজ এ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, দ্য বিগ অ্যাডভান্টেজ ফর বাংলাদেশ যে এই মানের প্লেয়ার এই অর্ডারে যখন ব্যাটিং করে সে যদি আজকে তার স্বাভাবিক যদি খেলতে পারে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইট শুড বি অ্যান অ্যাচিভেবল টার্গেট আমি মনে করি। ইশতিয়াক আহমেদ, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের ব্যাটসম্যানরা একজন যদি ক্যারি করতে পারে, অন্যরা যদি ভালো খেলতে পারে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত কাউকে না কাউকে একটা বড় ইনিংস খেলতে হবে। আমরাও আলোচনায় থাকতে চাই এবং আমরাও আলোচনাটুকু একটা বড় ইনিংসের মতন করে নিতেই চাই। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে, একটা বিরতির পরে আবার ফিরছি, থাকুন একাত্তরে।
আপনি আছেন একাত্তরে আর চলছে একাত্তর সংযোগ। আমরা সংযুক্ত ছিলাম এর আগেও এবং আমাদের সাথে আরেকজন মানুষ সংযুক্ত আছেন, তিনি কার্ডিফ থেকে আমাদের সহকর্মী ফাহিম রহমান। আবারও আমরা তার সাথে যুক্ত হতে চাই। ফাহিম, দেব চৌধুরীর সাথে আমরা সবশেষ কথা বলেছি, তিনি কার্ডিফ থেকে বলছিলেন যে ওয়েদার কন্ডিশনে এখন কিন্তু কার্ডিফের আকাশে ঝকঝকে রোদ এবং উইকেট শুরুর দিকে যেমন ভেজা ছিল এখন কিন্তু সেই উইকেট শুকিয়ে গেছে, খটখটা উইকেট হয়েছে। সেখানে নিউজিল্যান্ডের সিমাররা খুব বেশি সুবিধা করতে পারবেন না। সেই জায়গা থেকে ওদের একজন স্পিনার আছে, তার নাম মিচেল স্যান্টনার, ইজ আ ভেরি গুড বোলার, ভেরি গুড অর্থোডক্স স্পিন। আপনার কাছে কি মনে হয় যে মিচেল স্যান্টনার কি একটা ভাইটাল পার্ট হয়ে উঠতে পারে এই ম্যাচে? মাহাদি, প্রথমত আপনাকে বলে রাখি, এইখানে এই মুহূর্তে যে ওয়েদার কন্ডিশন সেটা অনেকটা আমাদের দেশের শীতকালের মতো, এবং এই ধরনের কন্ডিশনের সাথে বাংলাদেশের প্লেয়াররা তো খুবই অভ্যস্ত। ইশতিয়াক ভাই সবসময় একটা কথা বলেন যে সেন্সেবল ব্যাটিং করতে হবে ব্যাটসম্যানদের। আজকে শুধুমাত্র ব্যাটসম্যানদের সেন্সেবল ব্যাটিং করলে এই ম্যাচ আমাদের আসলে জেতা উচিত। উইকেটে এমন কোনো কিছুই নেই, উইকেট একেবারে শুকিয়ে গেছে, ঘাস আছে হালকা বটে, এক্সট্রা পেস হয়তো বা নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা পাবে, কিন্তু সেই পেসে বাংলাদেশি ব্যাটসম্যানদের ঘাবড়ে যাওয়ার মতো কিছু আছে বলে অন্তত আমাদের মনে হয় না। তামিম ইকবাল ব্যাক টু ব্যাক যে দুটো ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে, ওরকম আরেকটা ইনিংস খেলে দিলে কিন্তু এই ম্যাচ বাংলাদেশের। তামিম যদি খেলতে না পারেন সেক্ষেত্রে আজকে বাকিদের দায়িত্ব নিতে হবে, এবং আমাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট রকম লম্বা। সৌম্য সরকার আছেন, সাব্বির রহমান রয়েছেন, মুশফিক রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন। যে কোনো একজন ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে যান, একটা বড় ইনিংস খেলতে পারেন, ম্যাজিক ফিগারে দেখা যায়। আপনার কথাটা আমরা আসলে বুঝতে পেরেছি যে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ অনেক লম্বা এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ক্লিক করে যায় বা একজনও যদি একটুখানি দায়িত্ব নিয়ে ব্যাটিংটা করতে পারে, সেক্ষেত্রে এই ম্যাচটা বাংলাদেশের জন্য জেতাটার মঞ্চ তৈরি আছে এবং সেই মঞ্চে শুধুমাত্র পারফর্ম করার ব্যাপার আছে। এনামুল হক জুনিয়রের কাছে যেতে চাই। ফাহিম রহমান আমাদের সহকর্মী কার্ডিফ থেকে বলছিলেন যে বাংলাদেশের জন্য কিন্তু এই ম্যাচটা এখন শুধুমাত্র দেখে শুনে একটুখানি সেন্সিবলি ক্রিকেটটা খেললে বাংলাদেশ জিতে যেতে পারে। আমি যেই প্রশ্নটা ফাহিমকে করেছিলাম যে মিচেল স্যান্টনার কি একটা ভাইটাল রোল বা কি রোল প্লে করতে পারে নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাকে? আমার মনে হয় অবশ্যই ভালো বোলার, ক্রেডিট তো দিতেই হবে, কিন্তু আমার কাছে মনে হয় না যে আজকের কার্ডিফের যে কন্ডিশন আর 265, এবং আমি যদি বলি যে আপনি যদি দেখেন যে লাস্ট দুই বছর ধরে ওয়ানডের যে নতুন সিস্টেমটা এসেছে, যে 4টা ফিল্ডার মিডল ওভারে, 4টা ফিল্ডার মাঠের, মাত্র 4টা ফিল্ডার মাঠে, 3টা পাওয়ার প্লে সিস্টেম আসলে চালু হয়েছে। প্রথম 10 ওভারে 2 জন বাইরে থাকবে, পরের ঠিক 10 ওভার থেকে 11 ওভার থেকে 40 ওভার পর্যন্ত 5 জন বাইরে থাকবে এবং সবশেষ 4 জন এবং 5 জন আসলে টোটাল। এই নতুন সিস্টেমে আসলে আমি যদি বলি যে স্পিনারদের কিন্তু ভেরি ডিফিকাল্ট টু বল, আর আমি যদি বলবো আমাদের যদি খুব ভালো একটা ভালো স্টার্ট হয় তাহলে আমার কাছে মনে হয় যে গেমটা আমাদের মধ্যে চলে আসবে। কারণ হলো গিয়ে যে আমি যদি দেখি, আপনি যদি দেখেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মিডল ওভারে কিন্তু রান আটকানো অনেক অনেক কঠিন, আর নতুন এই সিস্টেমে কিন্তু প্রথম 10টা ওভারে কিন্তু সব টিমই কিন্তু মোটামুটি একটু দেখে শুনে খেলে, আর আর সবাই জানে যে একটা ফিল্ডার কিন্তু অনেক বড় ব্যাপার এটা ওয়ানডে ক্রিকেটে এখন। কারণ আমি নিজে একজন বোলার, আমি মনে করি যে একটা ফিল্ডার আসলে কোন দিকে আমি লুকাবো, এদিকে যদি আমি আটকাই অন্যদিকে একটা খালি থাকে। সো আমরা যদি সেন্সেবল ব্যাটিং করি ফার্স্ট 10 ওভার বা 20 ওভার, আমার কাছে মনে হয় যে মিডল ওভারে কিন্তু আমাদের কঠিন হবে না ব্যাটিং করা। আমার কাছে মনে হয় যে ফার্স্ট আসলে স্টার্টিংটা ইম্পর্টেন্ট, আর স্টার্টিংয়ে যদি আমরা আমাদের উইকেটটা আগলে রাখতে পারি অবশ্যই মিডল ওভারে আমাদের ব্যাটিং করাটা ইজি হয়ে যাবে। আর আসলে এখনকার অহরহ 200-300 রান চেজ হচ্ছে, আর সেক্ষেত্রে 265 আমরা যদি আসলে আমরা সেন্সেবল কি, আমরা যদি আমাদের নরমাল ক্রিকেটটাও এনামুল হক জুনিয়র, আসলে আপনি যেটা বলছেন যে সেন্সেবল ক্রিকেটটা খেলতে হবে, সবাই আসলে এই মুহূর্তে একই কথা বলছে। ইশতিয়াক আহমেদ সেন্সেবল ক্রিকেট নিয়ে কথা হচ্ছে। ফাহিম আপনার রেফারেন্স টেনেও দিয়েছিলেন যে ইশতিয়াক ভাই সবসময় একটা কথা বলে। ইশতিয়াক ভাই আজকেও সেই কথাটা অবশ্যই আপনি বলবেন, এবং যেটা এনামুল হক জুনিয়র বলে যে শুরুর দিকে আমাদের উইকেট লুজ করলে চলবে না এবং মিডল অর্ডারে ব্যাটসম্যানদেরকে রান করতে হবে। মিডল অর্ডারে আজকে কার উপরে সবচেয়ে বেশি ভরসা রাখছেন আপনি? না, এখানে পার্টিকুলার কেউ না, যেটা মাশরাফি সবসময় বলে যে এটা কালেকটিভ এফর্ট হতে হবে এবং সব প্লেয়ারদেরই কিন্তু একটা যে টিম হিসাবে খেলতে হবে, কোনো একটা ইন্ডিভিজুয়ালের উপরে নির্ভর না করে। কারণ প্রত্যেকের কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে দে হ্যাভ প্রোভেন ট্র্যাক রেকর্ডস, যেটা কিছুক্ষণ আগে বললাম যে শ্রীলঙ্কান টিমের থেকে আমরা কিন্তু বেশি এক্সপিরিয়েন্স। যদি প্রত্যেকটা আমরা যদি দেখি সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম, অসাধারণ তাদের পারফরমেন্স, এবং পার্টিকুলারলি অফ লেট, যেটা এনামুল হক কিছুক্ষণ আগে বললো যে সাকিবের ব্যাটিং কিন্তু হি ইজ ওয়ান অফ দি হাইয়েস্ট স্কোরার্স অ্যান্ড হি ইজ রাইট। কিন্তু আমরা সাকিবকে যে ধরনের ফর্মে আমরা দেখতে চাই কিংবা কোনো এক সময় দেখে অভ্যস্ত ছিলাম,
আমরা কিন্তু ঠিক এই সময় সেটা চাচ্ছি না, এটা সাকিবকে নিয়ে কথা হচ্ছে ইশতিয়াক আহমেদ, আপনি মাত্রই বললেন। একটু এই মুহূর্তে স্টুডিও থেকে আমরা একটু কার্ডিফে যেতে চাই। কার্ডিফে সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে অনেক কথা হচ্ছে। আজকে বোলিংটা ভালো করেছেন, এটা আপনি জানিয়েছেন ফাহিম আমাদেরকে। সাকিবের কাছ থেকে একটা ভালো ইনিংস ব্যাটিংয়ে ওভারডিউ হয়ে গেছে বাংলাদেশের জন্য, বাট এনামুল হক জুনিয়র আমাদের সাথে বলেছেন যে শেষ 10টা ইনিংস আমরা যদি সাকিবের ব্যাটিং দেখি সেটা কিন্তু মোটেও খারাপ নয়। তারপরেও সবাই কথা বলছে, কেন কথা উঠছে বা সাকিব আজকে সেই জবাবটা ব্যাটে দিতে পারবেন কিনা, আপনার কি মনে হয় ফাহিম? মাদি, সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার, তার কাছ থেকে আপনি প্রতিদিনই রান আশা করবেন, তার কাছ থেকে আপনি প্রতিদিনই সেঞ্চুরি চাইবেন। সচিন টেন্ডুলকার যখন ব্যাট করতে নামতো সবাই তখন তার কাছ থেকে সেঞ্চুরি আশা করতো। চ্যাম্পিয়ন ক্রিকেটারদের কাছ থেকে মানুষ প্রত্যেকদিনই ভালো পারফরমেন্স আশা করে। তামিম ইকবালের কাছ থেকেও আজকে মানুষ রান আশা করবে। সাকিবের ফর্মে ফেরা জাস্ট ম্যাটার অফ টাইম আমার কাছে মনে হয়। সাকিব এই মানের ক্রিকেটার এবং আজকে তিনি তার সেরা ইনিংসটা খেলে ফেলতে পারেন। আগের দিন আমরা দেখেছি এগেনস্ট অস্ট্রেলিয়া তিনি কিন্তু ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু আম্পায়ারের একটা বাজে ডিসিশনের শিকার তিনি হয়েছিলেন, না হলে হয়তো একটা বড় ইনিংস খেলতে পারতেন। সো লেটস হোপ ফর দ্য বেস্ট এবং আমরা আশা করছি যে সাকিব আল হাসান এরকম একটা ভাইটাল ম্যাচে প্রয়োজনে তার ব্যাট কথা বলবে এবং তিনি রান করবেন। ফাহিম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এই মুহূর্তে এবং তিনি বলছিলেন যে হোপ ফর দ্য বেস্ট। কার্ডিফ থেকে আমাদেরকে জানিয়েছিলেন আমাদের সহকর্মী। খুব সংক্ষিপ্তভাবে একটু এনামুল হক জুনিয়র আপনার কাছে জানতে চাই, মানে কোনো ধরনের ডিপ্লোমেসির সুযোগ নেই, এই ম্যাচটা বাংলাদেশ জিতবে না জিতবে না? এনামুল হক জুনিয়র বলছেন যে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। ইশতিয়াক আহমেদ আপনার কাছেও একই রকম প্রশ্ন করতে চাই যে এই ম্যাচটা বাংলাদেশ আসলে জিতবে কি জিতবে না, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, জেতার জন্যই ব্যবস্থাটা করেছে। এক কথা জবাবটা চেয়েছি আসলে। আমার মনে হয় যে তারা আজকে জিতবে, বাংলাদেশ আজকে জিতবে এবং আমরা এই মুহূর্তে কিন্তু খেলা শুরু হয়েছে এবং বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার, তামিম ইকবাল খান দুজনেই কিন্তু সেন্টারে ঢুকেছেন এবং তৈরি কিন্তু কিউই বোলাররা। সুতরাং আমরা সবশেষ ম্যাচ আপডেটটা জানার জন্য একটুখানি কার্ডিফে ঘুরে আসতে পারি। Outstanding form with the bat, 100 in the first match against England, nearly another 100 against Australia when he picked up 95. And enjoy these conditions. More than 5,000 runs. What Bangladesh will also be hoping for is not only to look at Tamim Iqbal, he can get a really good delivery and get out cheaply. Tim Saudi more than capable of picking up early wickets, good economy rate. 157 wickets, so they need to play a little bit of caution early in the innings. Not to lose too many wickets is the key for me. Saudi with a new ball from the খুব একটা River ভালো Taff end. অবস্থা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। প্রথম বলটা করার জন্য অবশ্য টিম সাউদি গেছেন এবং লেগ স্টাম্পের উপরে দেখলাম আমরা বলটা কবজির মোচড় দিয়ে রোল অফ দ্য রিস্ক খেলেছেন এবং শর্ট মিড উইকেটে ফিল্ডিংও হয়ে গেছে। প্রথম বলটা আসলে একটা ডিসেন্ট স্টার্ট বাংলাদেশ দলের, কারণ আমরা দেখলাম যে তামিম তিনি তার কনফিডেন্স নিয়ে খেলছেন। একই রকমভাবে আমরা বলতে চাই দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আজকে 71 সংযোগে, সবাইকে বলতে চাই যে একটা ভালো ম্যাচের প্রত্যাশা, একটা ভালো বিগ উইনের প্রত্যাশা করছেন আমাদের সাথে। আজকে যারা 71 সংযোগে যুক্ত ছিলেন ইশতিয়াক আহমেদ, যুক্ত ছিলেন এনামুল হক জুনিয়র এবং কার্ডিফ থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী ফাহিম রহমান এবং দেব চৌধুরী। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের 71 সংযোগ এখানেই শেষ করছি। আপনারা থাকুন 71-এ, দেখতে থাকুন 71।